বাচ্চা আসলে উপরওয়ালা প্রদত্ত একটা জিনিস। উপরওয়ালার ইচ্ছে হলেই বাচ্চা কারো বাপ মা হওয়া সম্ভব। আমরা ডাক্তার হিসেবে আমরা চেষ্টা করি সর্বোচ্চ যে আপনাকে কিভাবে একটা বাচ্চার মা বাবা হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। আপনারা যারাই বাচ্চার জন্য প্ল্যান করতেছেন যে আমি একটা বাচ্চা নিব, আপনাদের প্রথম বাচ্চাটা অবশ্যই 30 বছরের ভিতরে হওয়া উচিত। হতাশ হওয়ার কিছু নেই, প্রত্যেক জিনিসেরই একটা সমাধান আছে। তো আপনি হতাশ না হয়ে এখানে ওখানে না গিয়ে ঝাড়ফুঁক না করে হার্বাল ওষুধ না খেয়ে আপনি একজন দক্ষ বন্ধ্যাত্ব স্পেশালিস্টের কাছে যান। একটি শব্দ মা, যে ডাক শোনার স্বপ্নে একজন নারী বুকে লালন করেন হাজারো আশা, হাজারো ভালোবাসা। কিন্তু কখনো কখনো এই সুন্দর স্বপ্নের পথটি হয়ে ওঠে অপেক্ষা, ধৈর্য আর নীরব কষ্টের। আজকের এই আয়োজন সেই সব স্বপ্নবাজ মানুষদের জন্য যাদের হৃদয়ে এখনো আশার আলো জ্বলছে। চলুন ভালোবাসা ও সহমর্মিতা নিয়ে শুরু করি আমাদের স্বাস্থ্য দিশার বিশেষ আয়োজন। আজকের বিষয়, বন্ধ্যাত্ব কি শুধু নারীর সমস্যা নাকি পুরুষেরও সমান ভূমিকা রয়েছে? এ বিষয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার হিমাংশু দাস সৌম্য, সহযোগী অধ্যাপক, পারভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, গাইনি ও অবস। স্বাগত স্যার আমাদের অনুষ্ঠানে আজকে আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন আমাদের বিষয় থেকে, যে বন্ধ্যাত্ব কি স্যার শুধুমাত্র নারীর সমস্যা নাকি পুরুষেরও এটাতে সমান ভূমিকা রয়েছে? দেখেন, বন্ধ্যাত্ব জিনিসটা আমাদের দেশে একটা খুবই অবহেলিত ব্যাপার ছিল। পর্যায়ক্রমে এই বন্ধ্যাত্ব জিনিস নিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে। গত 20-25 বছর থেকে আমাদের দেশে বন্ধ্যাত্ব নিয়ে অনেক কাজ হচ্ছে, অনেক গবেষণা হচ্ছে এবং গবেষণার ফলশ্রুতিতে পুরো পৃথিবী দেখা যাচ্ছে যে প্রথম দিকে মনে করা হতো মেয়েরাই মনে হয় বন্ধ্যাত্বের জন্য একমাত্র দায়ী। এখন 2026 সালে এসে দেখা যাচ্ছে যে বন্ধ্যাত্বের জন্য আসলে 50 ভাগ পুরুষরাই দায়ী। যখনই আমরা দেখব যে কেউ বন্ধ্যাত্বে ভুগছে, তখন নারীর পাশাপাশি আসলে পুরুষেরও চিকিৎসার প্রয়োজন, পুরুষেরও স্ক্রিনিংয়ের প্রয়োজন, তার কি কোনো কারণে বন্ধ্যাত্ব হচ্ছে কিনা না। মহিলাদের বন্ধ্যাত্বের প্রধান কারণগুলো কি? মহিলাদের বন্ধ্যাত্বে আসলে আমরা যদি একদম বেসিক থেকে স্টার্ট করি, একটা মানুষের বাচ্চা হইতে হইলে আসলে কি কি লাগবে? লাগবে হচ্ছে পুরুষের একটা সুস্থ শুক্রাণু লাগবে, আর মহিলাদের লাগবে হচ্ছে গিয়ে ভালো একটা জরায়ু, সুস্থ ফ্যালোপিয়ান টিউব এবং সুন্দর ভালো কোয়ালিটির ডিম, যেগুলো ডিম্বাশয় থেকে তৈরি হয়। তাহলে এই সব জায়গায় যদি কোনো ধরনের প্রবলেম তৈরি হয়, যেমন ডিম্বাণু তৈরি না হয়, টিউবগুলো যদি ব্লক হয়ে যায়, জরায়ুর ভিতরে যদি কোনো টিউমার থাকে, পলিপ থাকে, অথবা শুক্রাণুর কোনো গুণগত ত্রুটি থাকে, অথবা শুক্রাণু না থাকে, তখনই দেখা যাচ্ছে বন্ধ্যাত্বগুলো তৈরি হয়। পুরুষদের ক্ষেত্রে কি রকম ফ্যাক্টরগুলো আছে? পুরুষ বন্ধ্যাত্বটা আসলে খুবই জটিল এবং এটার ট্রিটমেন্ট করাও খুব জটিল। পুরুষের আসলে শুক্রাণুগুলো তৈরি হয় তার অন্ডকোষে, যেটাকে আমরা টেস্টিস বলি। তো ওইখান থেকে যখন শুক্রাণুগুলো তৈরি হয়ে একটা নির্দিষ্ট রাস্তার মাধ্যমে এটা বের হয়ে আসে। তো আমাদের কাছে যখন কোনো রুগী আসে যে বন্ধ্যাত্ব নিয়ে আসছে, তখন আমরা সিমেন অ্যানালাইসিস বা শুক্রাণুটা পরীক্ষা করে দেখি যে তার শুক্রাণুর অবস্থাটা কীরকম আছে। তো আমরা দেখতে পাই যে শুক্রাণুর পরিমাণ কম অথবা একদমই নাই। তো এগুলোর কারণ হইতে পারে যে যে অন্ডকোষ থেকে তার শুক্রাণুগুলো তৈরি হয় ওইখান থেকে এগুলো তৈরি হচ্ছে না, অথবা যে রাস্তা দিয়ে শুক্রাণুগুলো বের হয়ে আসবে ওই রাস্তার মধ্যে কোনো ধরনের প্রবলেম দেখা দিয়েছে। তো চিকিৎসাটা আসলে খুব দ্রুত নেওয়া উচিত। যাদের শুক্রাণুর পরিমাণ কম এবং একদমই নাই, তারা খুব দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য আমি বলবো সবাইকে। বয়স কিভাবে সন্তান ধারণ ক্ষমতাকে প্রভাবিত করে? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগে এগুলো নিয়ে কেউ কথা বলতো না। এখন আমরা বা যারা পুরো পৃথিবীতে যারা বন্ধ্যাত্ব নিয়ে কথা বলতেছে, তাদের প্রথম কথা হচ্ছে গিয়া বয়স। এবং এখন বলা হয় যে আপনি প্রথম বাচ্চাটা 30-এর ভিতরে নেবেন, 30 বছরের ভিতরে। 35 বছরের পরেই দেখা যাচ্ছে মহিলাদের, বিশেষ করে 35 বছরের পরে তাদের যে ডিমের পরিমাণ থাকে, এই ডিমের পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং 40-এর কাছাকাছি বয়সে এসে ডিমের পরিমাণ একদমই শেষের দিকে চলে আসে এবং বাচ্চা হওয়ার সম্ভাবনা কমেই যায়, একদম কমেই যায়। এবং 40 পরবর্তী বয়সে যে প্রেগনেন্সিগুলো হয়, এগুলোতে আসলে সাধারণত ম্যাক্সিমাম বাচ্চাই মিসক্যারেজ হয়ে যায় অথবা কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। যেমন স্পেশালি যদি আমি বলি, ডাউন সিনড্রোম নামক একটা রোগ আছে, ওই রোগের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যায়। তো বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নিয়মিত জন্ম নিয়ন্ত্রক পিল ব্যবহারে কি ইনফার্টিলিটির ভূমিকা বাড়ায়? না, এরকম কোনো আসলে প্রকাশিত কোনো গবেষণায় দেখা যায় না যে জন্ম নিয়ন্ত্রণের পিল ব্যবহার করলে বন্ধ্যাত্ব দেখা দিবে। এটা গবেষণায় প্রমাণিত না। সব ধরনের ইনফার্টিলিটির চিকিৎসা কি সম্ভব?
দেখেন, ইনফার্টিলিটি ব্যাপারটা চিকিৎসাটা যদি শুরু করেন আপনি, আমরা বলে থাকি যখন কোনো কাপল ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব জিনিসটা হচ্ছে যখন কেউ বাচ্চার জন্য চেষ্টা করতেছে, 1 বছর চেষ্টা করার পরেও যখন তার বাচ্চা হচ্ছে না, তখনই আমরা রোগীকে বলি যে আপনার বন্ধ্যাত্ব থাকতে পারে। তখনই আমরা বলি যে আপনি বন্ধ্যাত্বের চিকিৎসা শুরু করেন, পরীক্ষা নিরীক্ষাগুলো করেন যে আপনার বন্ধ্যাত্বের কোনো কারণ আছে কিনা না। তো কারণ ভেদে বন্ধ্যাত্বের চিকিৎসা বিভিন্ন রকম হয়ে থাকে। কারো হচ্ছে ডিম ফুটে না, কারো টিউবে প্রবলেম, কারো হচ্ছে ডিমের পরিমাণ কম, কারো শুক্রাণু নাই। এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যে ট্রিটমেন্টটা দুনিয়াতে আবিষ্কৃত হয়েছে, যেটা টেস্ট টিউব বেবি বা ইনভিট্রো ফার্টিলাইজেশন যেটাকে বলা হয়, এই চিকিৎসাটা কিন্তু আমরা এখন বাংলাদেশে প্রোভাইড করছি এবং এটা সিলেটেও কিন্তু হচ্ছে। এটা খুব সুখবর সিলেটবাসীদের জন্য যে আমরা রিসেন্টলি সিলেটে টেস্ট টিউব বেবিটা আমরা শুরু করতে পেরেছি। টেস্ট টিউব বেবি বা আপনার ইনফার্টিলিটি অন্যান্য যে সকল চিকিৎসা, এগুলো নিয়ে মানুষের আসলে কি কি ভুল ধারণা আছে? এটা আসলে খুব একটা চিন্তার বিষয় যে আমাদের বিশেষ করে সিলেটের মানুষদের ধারণা, আমরা যখন রুগীকে বলি যে আপনি আইভিএফ করেন বা টেস্ট টিউব বেবি করেন, তখন ওনারা মনে করেন যে না, আমরা যে ডিমগুলা ব্যবহার করব এগুলো অন্য কারো ডিম হতে পারে। একটা ট্যাবও আছে ওনাদের ভিতরে যেগুলা হয়তো মানে নীতিসম্মত হবে না ব্যাপারগুলা। কিন্তু আমি আমার দর্শকদের জন্য বলতে চাই যে আমাদের দেশে যে আমরা আইভিএফ করি বা টেস্ট টিউব বেবি করি, এটাতে অবশ্যই পুরুষ এবং মহিলা দুইজন যারা হাজব্যান্ড ওয়াইফ তাদেরই ডিম ব্যবহার করে আমরা করি। এটা আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বাংলাদেশে টেস্ট টিউব বেবি করতে পারেন। আশা করছি আপনার এই আলোচনায় দর্শকদের ভুল ভাঙবে। আর ঝাড়ফুঁক অথবা বিভিন্ন হার্বাল ওষুধ যেগুলো আছে, ওগুলা কি আসলে কোনো উপকার করে? দেখেন, যখন হচ্ছে গিয়ে কোনো মানুষ বন্ধ্যাত্বে ভুগে, বন্ধ্যাত্বের চিকিৎসাটা একটা ব্যয়বহুল চিকিৎসা। যখন আমাদের কাছে রুগীরা আসেন যে বন্ধ্যাত্ব, তখন যখন আমরা ট্রিটমেন্টের কথা বলি, এই ট্রিটমেন্টগুলো একটা স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট হয়। প্রথমে আমরা ওষুধ দিয়ে শুরু করলাম, তারপরে সার্জারি থেকে শুরু করে আইভিএফ পর্যন্ত লাগতে পারে। যখনই আমরা স্টেপ আপ করলাম, উপরের দিকে ট্রিটমেন্ট শুরু করলাম, তখনই খরচটা অনেক বেড়ে গেল। তখন কিছু কিছু রুগীদের জন্য এটা একটু কষ্টসাধ্য হয়ে যায় ট্রিটমেন্ট কন্টিনিউ করা। তখনই ওনারা আসলে ঝাড়ফুঁকের শরণাপন্ন হন, হার্বাল জাতীয় ওষুধগুলো খান। কিন্তু সায়েন্টিফিক্যালি যদি আপনি চিন্তা করেন, এগুলোর আসলে কোনো রুল নাই। আপনাকে যেটা প্রুভেন প্রবলেম আছে ওইটারই ট্রিটমেন্ট নিতে হবে। সন্তান নেওয়ার আগে একজন কাপলের আসলে কি কি পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত? সন্তান ধারণের আগে আমি আমার যারা দর্শক আছেন তাদের বলবো, বয়সটা নিয়ে আপনারা অবশ্যই ভাববেন। আমাদের সমাজে এখন চাকরিজীবী মাদের বাড়ছে, প্লাস চাকরিজীবী পুরুষের সংখ্যা অনেক বেশি। সবাই মনে করেন যে আমি ক্যারিয়ারটা কমপ্লিট করব, তারপরে বাচ্চা নিব। আমি কালকের একটা কথা বলি, আমার চেম্বারে কালকে একজন রুগী আসছেন কাপলরা, ওনারা জার্মানিতে থাকেন, ওনারা পিএইচডি করতে গেছেন এবং পিএইচডিতে করার পরে ওনাদের বয়স, এখন হাজব্যান্ডের বয়স 37 আর ওয়াইফের বয়স হচ্ছে 35। আমার কাছে ওনারা আসছেন, ওনাদের ডিম একদমই শেষ হয়ে গেছে, একদম জিরো। যেটা ডিম আমরা যে টেস্টের মাধ্যমে দেখি AMH, ওটা একদম জিরো। ওনারা খুব হতাশ হয়ে গেছেন যে কি করা যায়। আমরা যখন ডিম জিরো হয়ে যায় বা একদমই না থাকে, তখন আমরাও হতাশ হয়ে যাই, আমরাও আসলে কিছু করতে পারি না। এই জন্য যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন বা তাদেরকে আমরা বলছি যে আপনারা প্রথম বাচ্চাটা 30-এর ভিতরে নিয়ে নেন। যারা প্রেগনেন্সি প্রত্যাশা করছেন, যারা ডিফিকাল্টি ফেস করতেছেন, তারা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, ওজনটা কমায় রাখেন, প্রেগনেন্সি যখনই প্ল্যান করছেন ফলিক অ্যাসিড খাওয়া শুরু করেন, প্রত্যেকদিন নিয়মিত ব্যায়াম করেন। এগুলো দেখবেন আপনার প্রেগনেন্সিতে অনেক বেশি সাহায্য করছে। যারা চিকিৎসা করতে চান তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু পরামর্শ দিতেন। আমার দর্শকদের আমি বলবো, প্রেগনেন্সি খুবই একটা ন্যাচারাল জিনিস। যখনই ন্যাচারাল জিনিস কোনোভাবে বাধাগ্রস্ত হয়, তখনই আপনারা আমাদের শরণাপন্ন হন। তো আমি বলবো আপনারা ন্যাচারালি 1 বছর ট্রাই করার পরে যদি আপনাদের বাচ্চা না হয়, এবং যাদের বয়স 35 ঊর্ধ্ব তাদের 6 মাস চেষ্টা করার পরেও যদি বাচ্চা না হয়, তাহলে আপনারা অবশ্যই একজন বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। বয়স 35 পেরিয়ে গেলে মা হওয়ার সম্ভাবনা কতটুকু কমে যায়? এটা আসলে কতটুকু কমে যায় এটা ব্যাখ্যা করা কঠিন। তবে এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে 35 বছরের পরে যে ডিমের যে কোয়ালিটি থাকে, এই কোয়ালিটিও খারাপ হয়ে যায় এবং ডিমের পরিমাণও কমে যায়। যখন ডিমের কোয়ালিটি খারাপ হবে, যখন ডিমের সংখ্যাও কমে যাবে, তখন আসলে বন্ধ্যাত্বে প্রবলেম তৈরি হয়। এখন অনেকেই আমাদের কাছে এসে বলেন, আমার তো উনার আত্মীয়ের 40 বছর বয়সে বাচ্চা হয়েছে, 45 বছর বয়সে বাচ্চা হয়েছে। ব্যাপারগুলো আসলে এক্সেপশনাল, যেগুলো ব্যতিক্রম। আপনি 100 জন রুগীকে দেখবেন, 80 জনই 40 বছর পরবর্তী সময়ে বাচ্চা নিতে অনেক অসুবিধা ফিল করছেন। এই জন্য সবাইকে বলবো, আমরা 35 বছর একটা কাটমার্ক, এরপরে আপনি অ্যালার্ট হয়ে যাবেন যে আমার বয়স হয়ে গেছে, আমাকে এখনই আমার ফ্যামিলি কমপ্লিট করতে হবে, বাচ্চা নিতে হবে।
ইনফার্টিলিটির যে সকল চিকিৎসা রয়েছে সেগুলো কি আসলে খুব ব্যয়বহুল? ইনফার্টিলিটির চিকিৎসাটা আসলে একটু ব্যয়বহুল। যখন আমরা প্রাথমিক চিকিৎসা করি তখনই হচ্ছে গিয়ে রুগীদের আমরা একটু কাউন্সিলিং করে দিই যে আপনি তো চিকিৎসা নিতে আসছেন, এই ট্রিটমেন্টটা একটু ব্যয়বহুল। সো আপনারা প্রথম থেকেই একটু এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আমরা যখনই উপরের দিকে উঠতে থাকবো, মানে ট্রিটমেন্ট যত বেশি অ্যাডভান্স হবে তখন খরচের পরিমাণটা একটু বেড়ে যাবে। এটা আমি স্পেশালি আমার সব রুগীকে বলে দিই যে আপনি এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যে সকল কাপল ইনফার্টিলিটির সমস্যার কারণে আজকে হতাশ, আপনি তাদের জন্য কি পরামর্শ দিবেন? দেখেন, হতাশ হওয়ার কিছু নেই, প্রত্যেক জিনিসেরই একটা সমাধান আছে। তো আপনি হতাশ না হয়ে এখানে ওখানে না গিয়ে ঝাড়ফুঁক না করে হার্বাল ওষুধ না খেয়ে আপনি একজন দক্ষ বন্ধ্যাত্ব স্পেশালিস্টের কাছে যান, যিনি আপনাকে সাহায্য করতে পারবেন, কাউন্সিলিং করতে পারবেন যে আপনার কোন জায়গায় প্রবলেম আছে, তাইলেই আপনার সমাধান সম্ভব। হতাশা প্রত্যেক মানুষেরই আসে, বাট হতাশার একটা সমাধানও আছে, আপনি সমাধান খুঁজে বের করতে হবে। বিয়ের কতদিন পর সন্তান না হলে একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? আমরা বলি যে একটা কাপল যখন 1 বছর একসাথে থাকতেছে এবং কোনো কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করছে না, তারপরে বাচ্চা হচ্ছে না, তখনই আসলে বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এখন আধুনিক অনেক ধরনের চিকিৎসা আবিষ্কৃত হয়েছে, সেটা থেকে কোনটা থেকে আর কি খুব বেশি উপকৃত হওয়া যাচ্ছে? বন্ধ্যাত্বের চিকিৎসার সর্বাধুনিক চিকিৎসা হচ্ছে টেস্ট টিউব বেবি বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ যেটাকে আমরা বলি। এটার চেয়ে অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে গিয়ে ইক্সি যেটাকে আমরা বলি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এবং তারপরেও এগুলার পরেও যাদের ফেইলিওর হচ্ছে তার চেয়েও অ্যাডভান্স টেকনোলজি আসছে, যেগুলো আমরা পিজিটিএ বলি, পিজিটিএম, এগুলা করে আসলে সুস্থ বাচ্চা মায়ের গর্ভে দেওয়া সম্ভব। এবং অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে যেগুলা দিয়ে হচ্ছে গিয়ে আপনি একটা বাচ্চা তৈরি করে যখন আইভিএফ করে তৈরি করে রাখছেন, এগুলো আপনি মনিটরের মাধ্যমে দেখতেছেন যে এই বাচ্চাগুলো কতটুকু গ্রোথ হচ্ছে, কতটুকু ভালো হচ্ছে। টাইম ল্যাপস মেশিনের মতো অত্যাধুনিক পদ্ধতিও কিন্তু এখন বাংলাদেশে আছে। ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার যে সকল কাপলরা আসলে বাচ্চার জন্য প্ল্যানিং করছেন এবং বন্ধ্যাত্বর সমস্যায় ভুগছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? আমি আমার সিলেট অঞ্চলের রোগীদের বলতে চাই, আপনারা যদি বন্ধ্যাত্বে ভুগে থাকেন তাইলে অতি দ্রুত আপনি একজন ভালো বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন। বাচ্চা আসলে উপরওয়ালা প্রদত্ত একটা জিনিস, উপরওয়ালার ইচ্ছে হলেই বাচ্চা কারো বাপ মা হওয়া সম্ভব। আমরা ডাক্তার হিসেবে আমরা চেষ্টা করি সর্বোচ্চ যে আপনাকে কিভাবে একটা বাচ্চার মা বাবা হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। তো সবাইকে বলবো যে আপনারা সঠিক সময় চিকিৎসা নেবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন, আপনারাও মা বাবা হওয়ার স্বাদটা গ্রহণ করবেন। ধন্যবাদ স্যার। আজকের কিছু কথা যদি কারো মনে একটু সাহস, একটু শান্তি এনে দেয়, তবেই আমাদের এই আয়োজন সফল। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, আশায় থাকুন।